এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি 32,000 মামলা নিয়ে। আগামীকাল সেই মামলার আবারও শুনানি রয়েছে ঠিক 2টোর সময়, কোর্ট নাম্বার 11, জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। তো এখন বিষয় হলো যে গত 5-6 দিন ধরে শুনানি হচ্ছে, আগামীকাল আবার শুনানি। আপনারা জানেন 2 দিন বক্তব্য রেখেছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এবং প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য কুমার মিত্র। তো ওনার দ্বিতীয় দিনের বক্তব্য অনেকটা সাড়া ফেলেছে, আমরা জানতে পেরেছি। কিন্তু এখানে একটি বিষয়, নেগেটিভ পজিটিভ সবই থাকবে। শিক্ষক শিক্ষিকাদের অ্যাডভোকেট বলেছেন এটা শিক্ষক শিক্ষিকাদের কাছে ভালো খবর, বা শিক্ষক শিক্ষিকাদের ভালো লেগে থাকবে, এটা স্বাভাবিক জিনিস। আর রেসপন্ডেন্টের যারা পিটিশনার রয়েছে তাদের খারাপ লাগবে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু যখন আবার পিটিশনারদের অ্যাডভোকেট বলবেন, তখন আবার রেসপন্ডেন্ট যারা রয়েছে বা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের খারাপ লাগবে, এটা একটা স্বাভাবিক জিনিস বা ন্যাচারাল বিষয়। তো এই শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরবো, কিছু টুইস্ট তুলে ধরবো, যার জন্য পিটিশনারদের সুবিধা হতে চলেছে কি না হতে চলেছে, বা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে কাদের সুবিধা হতে চলেছে। কেউ পক্ষপাতিত্ব, মানে আমি কারো পক্ষপাতিত্ব নয়, আমি আসল বিষয়টি তুলে ধরছি। কিন্তু জাজমেন্ট কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা হচ্ছে বিচারের বিষয়, বিচারাধীন বিষয়। তো এখন শিক্ষক শিক্ষিকারা কি চলছে, পজিটিভ দিক দেখছে। আম জনতা, নিউজ চ্যানেল বা যারা পিটিশনার নয় বা এই মামলার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তারা চাইছে যে চাকরিটা বাতিল হয়ে যাক, 32,000 পুরো চাকরি বাতিল হয়ে যাক। আর যারা পিটিশনার রয়েছে তারা বলছে আমাদের চাকরি হোক। এরকম 3 ধরনের লোকজন এখানে রয়েছে। তো এখন যদি প্যানেলটা পুরো বাতিল হয়ে যায়, এটা কাদের অসুবিধা? এমনকি শিক্ষক শিক্ষিকাদের যেমন সমস্যা, তেমনি যারা পিটিশনার রয়েছে তাদেরও অনেক সমস্যা। তারা চাকরিটা তাদের নিশ্চিত হবে না, এরকম একটি জায়গায় রয়েছে। কিন্তু কিছু পয়েন্ট পিটিশনারদের পক্ষে সুবিধাজনক, একটাই কারণ, কারণ শিক্ষক শিক্ষিকা বা পর্ষদের বলা প্রায় শেষ। কিন্তু শেষে পর্ষদ একটা সুযোগ পাবে বলে মনে হচ্ছে। পর্ষদ এখনো মনে হয় কিছু টেকনিক্যাল পয়েন্ট বলবেন, আমার মনে হয়। সেটা হচ্ছে অ্যাডভোকেট, মানে সিনিয়র মানে অ্যাডভোকেট সুবীর সান্যাল বলার একটি খুব চান্স রয়েছে, যেটা অনেকের দাবি কিন্তু এটা রয়েছে, আর উনি বলবেন সেটা শেষেই সম্ভবত সবার। আর এখানে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে আমি কেন বলছি, একটা বিষয় রয়েছে। 32,000 পিটিশনারদের পক্ষে খুবই বড় একটি সুযোগ। কেন বলছি, কারণ বিভিন্ন পয়েন্ট এখানে উঠে আসছে। তারপরে কিন্তু এই পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু পিটিশনারদের শুনানি করতে সুবিধা হবে, বা এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু অপোজ করতে পারবে, তাই না? পিটিশনারদের যেমন সুযোগ। কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পক্ষে যে শুনানিগুলো হয়েছে এই গত দিনে, খুব পজিটিভ শুনানি। মানে সিনিয়র অ্যাডভোকেট 2জন বলেছেন, বা তার মধ্যে একজন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল রয়েছেন। তো আপনারা জানেন এনাদের দুজন, আমি নাম করছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বা অনিন্দ্য কুমার মিত্র, এনাদের দুজনের বক্তব্য ঝাঁঝালো বক্তব্য, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন, যে পয়েন্টগুলি সত্যি ফাটাফাটি পয়েন্ট বলা যেতে পারে। আমি কারোর পক্ষপাতিত্ব নিচ্ছি না, কিন্তু কিছু পয়েন্ট এটার উপরে ভিত্তি করে শিক্ষক শিক্ষিকাদেরও লাভ হতে পারে। আবার একদিকে পিটিশনাররা এগুলো অপোজ করে সেইগুলো নিয়ে এগিয়ে যেতে পারে। তো আমি 2-1টা পয়েন্ট আপনাদের কিন্তু আমি বলবো, যেখানে একটা পয়েন্টে খেলা ঘুরছে স্পাইরাল বাইন্ডিং, যেটা ঘাপলা আছে বা কিছু আটকে আছে, সেটা সিনিয়র অ্যাডভোকেট বা প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য কুমার মিত্র তুলে ধরেছিলেন। তো স্পাইরাল বাইন্ডিং এর ঘাপলা, এই স্পাইরাল বাইন্ডিং এর ঘাপলা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সেখানে বিচারপতি বলছে হ্যাঁ, হতে পারে। এখানে এই জায়গাটাই যদি পিটিশনার পক্ষে অ্যাডভোকেট বা ক্যান ফাইল যারা করেছেন তারা যদি এটা ভুল প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু এটা শিক্ষক শিক্ষিকাদের বিপক্ষে যেতে পারে। কিন্তু আশা করছি এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এটা অনেকটাই সত্য হতে পারবে। কিন্তু যার পক্ষে যাবে, যদি পিটিশনাররা চাইবে যে মিথ্যা প্রমাণ করার জন্য, যেটা অ্যাডভোকেট জেনারেল বলেছেন, অনেক সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র, স্পাইরাল বান্ডিংটা যেটা ঘাপলা রয়েছে, এটা যদি সত্য প্রমাণ করতে পারে আমাদের সিনিয়র অ্যাডভোকেট শিক্ষক শিক্ষিকাদের পক্ষে, তাহলে শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা মহা সুযোগ। আর যদি পিটিশনাররা এটাকে অপোজ করতে পারে, তাহলে কিন্তু মানে পিটিশনারদের পক্ষে একটা বড় একটা সুযোগ। এখানে সবচেয়ে বড় ব্যাপার পর্ষদকে যদি কোণঠাসা করা যায়, তাহলে কিন্তু পিটিশনাররা সবাই চাকরি পাবে, আর 32,000 সেফ থেকে যাবে। এখানে নিউজ চ্যানেল কি বলছে, যারা পিটিশনার হয়, যারা শিক্ষক শিক্ষিকা নয়, তারা কিন্তু বকে যাবে যে 32,000 বাতিল হোক, 32,000 বাতিল হোক, এমনটা। কিন্তু আমরা চাই বঞ্চিতরা চাকরি পাক আর যোগ্যদের চাকরি থাক। এইবার একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটি সারা জাগানো পয়েন্ট বলা যেতে পারে, 2012 সালের যে পয়েন্টটা যেখানে উঠেছিল, 2012 সালের টেট থেকে 2014 সালের রিক্রুটমেন্ট, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে 2023 সালে এসে
32,000 চাকরি বাতিল করছে সেই বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেটা হচ্ছে সঞ্জয় ব্যানার্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চ কিন্তু 2012 রিক্রুটমেন্টকে বাঁচিয়ে দিয়েছিলেন। আমি একটা ছোট্ট চিরকুট আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, এখানে অ্যাপিলেন্ট যারা ছিলেন তাদেরকে 1 লাখ টাকা দিতে বলেছিলেন, অনুপাতে ভাগ করে দিতে, তাদের প্রসেসিং ফিস, তাদের খরচ পশ্চাৎকে ফাইন দিতে হয়েছিল, দিয়ে কিন্তু 2012টাকে বাঁচিয়ে দিয়েছিল। সেই একই জজ এসে আবার 2016 রিক্রুটমেন্ট বাতিল করছে। সেই 2012তে আরো দুর্নীতি ছিল, যেখানে এনসিটি রুলস যেটা বলে সেটাই মান্যতা দেওয়া হয়নি, আর ভুরি ভুরি দুর্নীতি প্রমাণিত হয়েছিল, নিউজ এসেছিল, সব জায়গায় এসেছিল। তারপরেও দেরি হওয়ার জন্যে, ডিলে গ্রাউন্ডে এক প্রকার বলা যেতে পারে, বা দেরি হওয়ার জন্যে কিন্তু সেই মামলা খারিজ করেছিল। সেটা হচ্ছে বাপি কান্ডারের মামলা 27 জুলাই 2018, জাস্টিস সঞ্জয় ব্যানার্জি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালে এসে আবার এই 2016 রিক্রুটমেন্ট বাতিল করে দিচ্ছে। তাহলে দুই জায়গায় দুই রকম স্ট্যান্ড বলা যেতে পারে। এরপরে যে বিষয়টি আসছে, ইন্টারভিউ এর মার্কস কি দেবে ইন্টারভিউরা, সেটা কিন্তু জজেরা ঠিক করতে পারে না, জজের হস্তক্ষেপ হতে পারে না। এটা বলছে এসএসসি 1995 মদনলাল জাজমেন্টে কিন্তু এটা বলে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। তারপর আরেকটি পয়েন্ট এখানে উঠে আসছিল, আফটার এক্সপায়ারি অফ প্যানেল, পরবর্তী নিয়োগ কোর্টের ভিত্তিতে হচ্ছে। এক্সপায়ারি অফ প্যানেল, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে পরবর্তী নিয়োগ কিন্তু কোর্টের মানে এতে হয়েছে, অর্ডারে হয়েছে। তাহলে এই 32,000 নিয়ে কোনো প্রশ্ন থাকবে কেন? এদিকে সিঙ্গেল জজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় 269 জন বা 94 জনের চাকরি বাতিল করেছিলেন, সুপ্রিম কোর্ট সেটা আবার বজায় রেখেছেন। তারপরে আবার 32,000 চাকরি, সেটা 32,000 বাইরে, সেখানেই দুর্নীতি হয়েছে বলে চারিদিকে কিন্তু এটা উঠে এসেছে। কিছুদিন আগে মানে উঠে এসেছিল যে 2017 রিক্রুটমেন্টে বা 2016 রিক্রুটমেন্টে 2017 সালে যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, সেখানে কিন্তু 169 জন টেট পরীক্ষা না দিয়ে পাশ হয়েছিল। সেই সমস্ত জায়গায় দুর্নীতি থাকতে পারে, পরবর্তীতে সেগুলো আবার 2020 রিক্রুটমেন্টে যেগুলো ট্রান্সফার হয়েছিল, এরকম বিষয় কিন্তু উঠে আসছে। আরেকটি বিষয় যে রিটটা নিয়ে প্রশ্ন চলে আসে। কেন রিট নিয়ে প্রশ্ন চলে আসে? যারা রিট পিটিশনার করেছিলেন তারা সিলেকশন প্রসেসে বলেছে, সিলেকশন প্রসেস বাতিল হয়েছে, তাদের দাবি হচ্ছে আমাদের চাকরি হোক, আমরা বঞ্চিত। তারা সিলেকশন প্রসেসকে বাতিল করতে বলেনি। কিন্তু এখানে দেখা যাচ্ছে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র বলেছিলেন যে টেট নিয়ে স্ক্যাম রয়েছে, এখানে কিন্তু সিলেকশন প্রসেস নিয়ে স্ক্যাম নেই। আর যদি রিট পিটিশনারদের রিট কিভাবে থাকছে, যদি টেটেই স্ক্যাম থাকে, তাহলে কি যারা রিট পিটিশন তাদের ওখানেও তো স্ক্যাম? সিলেকশন প্রসেসে কিন্তু কোনো স্ক্যাম নেই, এটা বলেছেন। এবার অনেকে বলছে টাকা দিয়ে চাকরি হয়েছে, এটা বলতে চাইছেন, কিন্তু মূল বলছে টেটে সমস্যা, এখানে সিলেকশন প্রসেসে কোনো সমস্যা নেই। যদিও সমস্যা থেকে থাকে সেটা কিন্তু 32,000 বাইরে পরে কোর্টের অর্ডারে 2017 এপ্রিলের পরে নিয়োগ হচ্ছে। এই 32,000 কিন্তু এইভাবে কোনো সমস্যা নেই, যেটা 2017 এপ্রিল মাসের আগে নিয়োগ হচ্ছে। আপনারা ভালো করে বুঝবেন, আমি পক্ষপাতিত্ব করছি না, এটাই বাস্তব, আর এইগুলো কিন্তু ঘটেছে। অনেকে না জেনেই বলছেন, যারা ভিতর থেকে জানে তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন করবে না, যারা পিটিশনাররা এটা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু জানে। আরেকটা যেটা প্রশ্ন উঠেছিল যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর নম্বর দেওয়া নিয়ে, যারা একাডেমিক কম মার্কস তাদেরকে অ্যাপটিটিউডে কম মার্কস দেওয়া হচ্ছে বা ইন্টারভিউতে কম মার্কস দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন উঠেছিল। কিন্তু এখানে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্রের একটি কথা বলেছিলেন, নলেজ ইজ ওয়ান থিংস বাট দ্য অ্যাবিলিটি টু ট্রান্সমিট ইজ অ্যানাদার থিংস। নলেজ ইজ ডিফারেন্ট স্কিল, নলেজ হচ্ছে ডিফারেন্ট স্কিল, আর কোনো কিছু ট্রান্সমিট করা সেটা আলাদা থিংস। আমি কোনো কিছু ভালোভাবে শিখলাম অথচ স্টুডেন্টকে শেখাতে পারলাম না, অথচ একজন মোটামুটি পারে, সে স্টুডেন্টকে বোঝাতে শিখলো। অনেক সায়েন্সের স্টুডেন্ট থাকে দেখবেন, তারা ভালো অঙ্ক পারে কিন্তু স্টুডেন্টকে বোঝাতে পারছে না। কিন্তু অনেক আর্টসের স্টুডেন্ট থাকে দেখবেন, তারা ভালোভাবে অঙ্ক মোটামুটি পারে, বা তারাও পারে অঙ্ক মোটামুটি 7-8 অঙ্ক তারাও পারে, একটা সায়েন্সের স্টুডেন্টও পারে, কিন্তু যে আর্টসের স্টুডেন্ট সেই অঙ্কটা সে ভালোভাবে ট্রান্সমিট করে স্টুডেন্টকে দিতে পারছে, এটাই ডিফারেন্স উনি বলতে চেয়েছিলেন। এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস বিষয় যে 5টা নম্বরের জন্য টোটাল রিক্রুটমেন্ট প্রসেসকে কি গন্ডগোল করে দেওয়া যায়? 5টা নাম্বার বলতে এখানে মোট 40 নাম্বার হচ্ছে ট্রেনিং প্লাস টেট, যেটা একাডেমিক বলা হয়, সেটা হচ্ছে 40 নাম্বার সব মিলিয়ে, টেট মিলিয়ে। আর হচ্ছে যেখানে 5 নাম্বার ইন্টারভিউ আর 5 নাম্বার হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, যেখানে এই 40 বা 45-এর মধ্যে একটা ক্যান্ডিডেট তার চাকরির ম্যাক্সিমাম মার্কসটা পেয়ে যাচ্ছে চাকরি পাওয়ার জন্য মেরিটের, আর এই 5 নম্বর অ্যাপটিটিউড টেস্ট সেটা হয়েছে কি না হয়েছে সেটা এখনো প্রমাণিত হয়নি, তার ফলে চাকরিটা সম্পূর্ণ 32,000 বাতিল হয়ে গেল। এটা কি সঠিক মানে ল অফ জাস্টিস হলো, বা ন্যাচারাল জাস্টিস বা কমপ্লিট জাস্টিস ভায়োলেশন হলো? এরকম বিষয় কিন্তু উঠে এসেছিল। তো এখানে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি না হয়েছে তার প্রমাণ, কয়েকজনকে ডাকা হয়েছিল, সেখানে 5টা জেলা থেকে বা 4টে জেলা থেকে ডাকা হয়েছিল মাত্র 20 কি 22 জনকে। তাহলে এত জেলার ইন্টারভিউ ছিল, তাদেরকে কেন ডাকা হয়নি? সবে 19 জন বা 20 জনকে ডেকে কেন জানা হয়েছিল? এটা কিন্তু একটা ভ্যালিড প্রশ্ন।
আপনি যদি পিটিশনার হয়ে থাকেন বা 32,000-এর বিপক্ষে থেকে থাকেন, আপনি এটা মানতে পারবেন না। কিন্তু আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে নয়, এটা পরের বিষয়। কিন্তু এইগুলো টেকনিক্যাল বিষয় বা এগুলো কোর্টে উঠে এসেছে কিন্তু। এ হচ্ছে বিষয়। এবার পরবর্তী দিন শুনানিতে, যে আগামীকাল শুনানিতে কারা বলবেন, এটা একটা কিন্তু মানে কোটি টাকার প্রশ্ন। তো আমরা মামলার মানে অর্ডার কপিগুলো দেখলে সেখানে কিন্তু সিরিয়াল মেনটেন আমরা দেখতে পাই সিরিয়াল অনুযায়ী। এবার দিনও আমরা জানতে পারছি যে আমরা প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলতে পারেন, বা এছাড়াও সিনিয়র অ্যাডভোকেট অশোক ব্যানার্জি বলতে পারেন। এরকম যদি তারপরে টাইম পারমিট করে তাহলে কিন্তু রেসপন্ডেন্ট পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেটরা বলবেন। এছাড়াও লিস্টে রয়েছে জয়দীপ কর স্যার রয়েছেন এবং প্রতীক ধর সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন। এই হচ্ছে বিষয়। তারপরে পশ্চাদের অ্যাডভোকেট একবারও কিন্তু সুযোগ পেতে পারে, এটা বলা যেতে পারে। এই হচ্ছে বিষয়। ভালো সবার নাও লাগতে পারে এই ভিডিওটি, কারো খারাপ লাগতে পারে, আবার কারোর ভালো লাগতে পারে। তো সেই জন্য নেগেটিভ কমেন্ট আপনি করতেই পারেন, কিন্তু কারোর পক্ষপাতিত্ব করে নয়। জাস্ট আমি কিছু শিওর জিনিস যে গতদিন ঘটেছে বা এর আসল ফ্যাক্টর আপনাদেরকে শেয়ার করলাম। অনেকে মানে ইতিহাস না জেনে এমনি একটা কমেন্ট করে দিল যে আপনি কিছু জানেন না, ওই জানেন না, তাই জানেন না। ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখবেন আর পয়েন্টগুলো ভাববেন, আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ। দেখা যাক কি হয়। পরের দিন শুনানির অগ্রগতি আরো হচ্ছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠেছে, নেক্সট দিন এই সমস্ত পয়েন্টগুলো আবার ভিত্তি স্থাপন হবে, আমরা জানতে পারবো। আমাদের একটাই দাবি, যারা বঞ্চিত তারা চাকরি পাক, যোগ্যদের চাকরি থাক এবং অযোগ্যদের চাকরি চলে যাক, এটাই সবার দাবি হওয়া উচিত।